শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের আগে ক্লাসে হাইডা পড়েছিলাম। আজকে আমি ঘাস ফড়িং সম্পর্কে পড়াবো। আর্থ্রোপড পর্বের একটা প্রাণী ঘাস ফড়িং। এটা দেখো, এই ঘাস ফড়িংটা কি? আরশোলা সহ কিছু কতিপয় পতঙ্গ ঘাস ফড়িং নামে পরিচিত। বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় সব দেশে এদেরকে পাওয়া যায়। এদের কিছু প্রজাতি পঙ্গপাল নামে পরিচিত। এদের গায়ের রং কেমন হলদে বাদামি বর্ণের হয়ে থাকে এবং সবুজ বর্ণের হয়। এদের পিছনে পা দুটি লম্বা হওয়ার কারণে এরা অনেক লম্বা দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। এরা এতই ক্ষতিকর যে মুহূর্তের মধ্যে পুরো ফসলি জমি নষ্ট করে ফেলতে পারে। এদেরকে বিশেষ করে বেশিরভাগ পাওয়া যায় সবুজ শস্য খেতে এবং সবজির বাগানে। এই এই প্রাণীগুলো গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের মধ্যে বেশি পাওয়া যায়। তাই এরা কি, এই ঘাস ফড়িংটা আরশোলার মতোই আর্থ্রোপড পর্বের প্রাণী, অর্থাৎ চিংড়ি তেলাপোকা এই এই তাদের মতোই ঘাস ফড়িংও আর্থ্রোপড পর্বের একটা প্রাণী। আর এটা ইনসেক্টাস শ্রেণীর একটা সদস্য। এটা কি, এটা পঙ্গপাল নামে পরিচিত কিছু সদস্য। আর এরা কোথায়, এদের পিছনে পা দুটি লম্বা হওয়ার কারণে এরা অনেক দূরত্ব পর্যন্ত অতিক্রম করতে পারে। মুহূর্তের মধ্যে একটা ফসলের জমি নষ্ট করে ফেলতে পারে। বাংলাদেশে প্রায় 10,000 পর্যন্ত প্রজাতি আছে। কিছু প্রজাতির নাম দেওয়া হয়েছে, দেখো, সিস্টোসার্কা আমেরিকানা, আরেকটা আছে রোমেলিয়া মাইক্রোপটেরা, আর তৃতীয় আরেকটা প্রজাতি আছে পয়কিলোসিরাস পিকটাস। আমাদের যে পরিচিত প্রজাতি ঘাস ফড়িং সে হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। তাহলে দেখো, তিনটা প্রজাতির নাম আছে। একটা হচ্ছে সিস্টোসার্কা আমেরিকানা, আরেকটা হচ্ছে রোমেলিয়া কি মাইক্রোপটেরা, আর সর্বশেষ হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। আমাদের পরিচিত প্রজাতি হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। এখন দেখো, এটা একটা হার্বিভোরাস অর্থাৎ উদ্ভিদভোজী প্রাণী। এরা যখন শিশু অবস্থায় থাকে এই ঘাস ফড়িংটা, তখন এরা কচি কোমল ঘাস লতা পাতা খেয়ে জীবন ধারণ করে। যখন আস্তে আস্তে একটু বড় হয় তখন এরা উদ্ভিজ খাবার গ্রহণ করে। আর পূর্ণাঙ্গ ঘাস ফড়িং উদ্ভিজ খাবারেই গ্রহণ করে থাকে। তারপর দেখো, এই যে এই ঘাস ফড়িং এর অর্থাৎ আর্থ্রোপড পর্বের প্রাণীদের ক্লাসিফিকেশন দেখো। ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, সাব ক্লাস হচ্ছে টেরিগোডা, অর্ডার হচ্ছে অর্থোপটেরা, ফ্যামিলি হচ্ছে অ্যাক্রিডিডি, জেনাস হচ্ছে পয়কিলোসিরাস, আর স্পিসিস হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। তাহলে দেখো, এই ফাইলাম ক্লাসিফিকেশনটা এইভাবেই লিখতে হয়। আর ফাইলামের মধ্যে আর্থ্রোপোডা, আর্থোস হচ্ছে তোমার কি সন্ধিযুক্ত, আর ফোডোস হচ্ছে পা। এই জন্য যাদের সন্ধিযুক্ত উপাঙ্গ আছে তারাই হচ্ছে আর্থ্রোপড পর্বের প্রাণী। যেহেতু এটা পতঙ্গ, তাই এদের শ্রেণী হচ্ছে ইনসেক্টা। তাহলে আমরা আবার ক্লাসিফিকেশন একটু করে বলছি, তোমরা খাতায় লিখে নিবা। ফাইলাম হচ্ছে আর্থ্রোপোডা, ক্লাস হচ্ছে ইনসেক্টা, সাবক্লাস টেরিগোডা, অর্ডার অর্থোপটেরা, ফ্যামিলি অ্যাক্রিডিডি, জেনাস হচ্ছে পয়কিলোসিরাস, আর স্পিসিস হচ্ছে পয়কিলোসিরাস পিকটাস। এখন আমরা এই ঘাস ফড়িংটার এই বাহ্যিক গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে পঙ্গপাল কি অনেক সময় দিতে পারে, আমরা এটা আরশোলা সহ সব ধরনের পতঙ্গই এদের কিছু প্রজাতিকে আমরা পঙ্গপাল হিসেবে অভিহিত করব। তাহলে এই যে দেখো, এটা বাহ্যিক গঠনে আমি একটা ছবি আঁকলাম। কেমন, এটার দেহটা অনেকটা লম্বা, নলাকার, বেলানাকার, আর এরা দ্বিপার্শ্বীয় প্রতিসম। এদের দেহের মধ্যে তিনটা খণ্ড আছে। একটা হচ্ছে মস্তক, বক্ষ এবং উদর। মস্তকের মধ্যে দেখো একজোড়া অ্যান্টেনা আছে, জটিল চক্ষু বা পুঞ্জাক্ষী আছে, আর আছে মুখবাঙ্গ। আর দেখো, মস্তকের পরের অংশ হচ্ছে বক্ষ, বক্ষের মধ্যে 3 জোড়া পা, 2 জোড়া ডানা আছে। আর সর্বশেষ হচ্ছে উদর, উদরের মধ্যে শ্বাসরন্ধ্র বা স্পাইরেকাল এবং আছে জনন রন্ধ্র। তাহলে দেখো ওর দেহটা কেমন, এটা অনেকটা লম্বা, নলাকার, বেলানাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন আমাদের যেহেতু এটা দ্বিপার্শ্বীয় প্রতিসম, এটা কাকে বলে সেটা আমাদের জানতে হবে। কোনো প্রাণীর দেহকে কেন্দ্রীয় অক্ষ বরাবর দুটি সমান এবং সদৃশ অংশে যদি ভাগ করা যায় তাদেরকে বলবো দ্বিপার্শ্বীয় প্রতিসম। যেমন ধরো, এখানে মানুষ হবে, ব্যাঙ হতে পারে, আর আছে প্রজাপতি এবং ঘাস ফড়িং। তাহলে দেখো, এই যে কেন্দ্রীয় অক্ষ বরাবর যদি কাটো, দুটি সমান এবং সদৃশ অংশ হবে, এই জন্য এরা হবে দ্বিপার্শ্বীয় প্রতিসম। এখন এই যে এই ঘাস ফড়িংটার মধ্যে আমরা 3টা অংশ পেয়েছিলাম। সেই অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই দেহটা কিউটিকল নির্মিত। এই দেহের মধ্যে কিউটিকল নির্মিত আবরণ আছে। এটা হাইপোডার্মিস নিঃসৃত রস দ্বারা তৈরি। আর এই এদের প্রতিটি খণ্ডকে স্ক্লাইড নামক পাতলা প্লেটের মতো আবরণ আছে। আর এদের বহিঃকঙ্কালের নাম হচ্ছে হেড ক্যাপসুল বা এপিক্রেনিয়াম। এই যে বহিঃকঙ্কালের মধ্যে আমরা ধরো এটা একটা মস্তক। মস্তকটা দেখো কেমন, মস্তকটা অনেকটা হাইপোগনাথাস অর্থাৎ নাশপাতি আকৃতির। এটা মস্তকটা নাশপাতি আকৃতির এবং হাইপোগনাথাস ধরনের। হাইপোগনাথাস শব্দটা একটু বিশ্লেষণ করতে হয়, অর্থাৎ মুখছিদ্রটা নিম্ন দিকে মুখ করে অবস্থান করে থাকে। এখন দেখো, এই যে এখানে কঙ্কালের এই মস্তকের ছবিটা এখানে দেখানো হলো। এখানে দেখো কি আছে, তোমার
পিঠের দিকে অর্থাৎ পৃষ্ঠ দিকে আছে ভার্টেক্স, দুই পাশে আছে জেনা, আর আছে কি জটিল চক্ষু বা পুঞ্জাক্ষী, আর তোমার কি থাকবে, তোমার অ্যান্টেনা থাকবে, এবং কি জটিল চক্ষু বা পুঞ্জাক্ষী, অ্যান্টেনা, এবং আছে মুখপাঙ্গ। এখন আমরা পুঞ্জাক্ষী কি এটা একটু করে বলতে হয়। পুঞ্জাক্ষী এটা আরশোলা পুঞ্জাক্ষী অনেকটা তোমার এই যে ঘাসফড়িংয়ের পুঞ্জাক্ষী অনেকটা আরশোলা চিংড়ি আর্থ্রোপড অন্যান্য আর্থ্রোপড প্রাণীদের মতো অনেকগুলি দর্শনাক এবং সরলাকে একত্রিত হয়ে এটি গঠন করে, এটাকে ওমাটিডিয়াম বলা হয়। প্রতিটি সরলাকি হচ্ছে অনেকগুলি সরলাকে একত্রিত হয়ে এই ওমাটিডিয়াম গঠন করে। তাইলে দেখো এটা অনেকটা অবৃন্ত, আর মস্তকের বিরাট অংশ জুড়ে এই পুঞ্জাক্ষীটা বিদ্যমান। এখন আসো পুঞ্জাক্ষীর পরবর্তী অংশে যাই, ওসিলি। ওসিলিটা কেমন? ওসিলিটা হচ্ছে তোমার দুইটা, এই যে দুইটা পুঞ্জাক্ষীর মাঝখান বরাবর এটা অবস্থান করে। এটা কেমন? এটা অনেকটা লেন্সের কাজ করে, অর্থাৎ এটা দেখার কাজ করে, এটা আলোক সংবেদী অংশ হিসেবে কাজ করে। এছাড়া এটা রেটিনার মতো, অর্থাৎ তীব্র আলোতে এটা সংকুচিত হবে, মৃদু আলোতে প্রসারিত হবে, এবং রেটিনার রডস এবং কোন কোষ থাকার কারণে এরা উজ্জ্বল আলোক সংবেদী হবে। তাইলে দেখো এখানে আমি কি বললাম, ওর এই যে তোমার কঙ্কালের মধ্যে বহি মস্তকের যে অংশটা, তার পিঠের দিকে ছিল ভার্টেক্স, দুই পাশে ছিল জেনা, একজোড়া পুঞ্জাক্ষী ছিল, আর কি ছিল তোমার এখানে আছে ক্লাইপিয়াস এবং লেবিয়াম পাল্প। আর এই যে পুঞ্জাক্ষীর পরবর্তী অংশটা ছিল অসেলি। অসেলিটা কি? এটা অনেকগুলি দর্শন একক বা সরলাকি একত্রিত হয়ে এটা এই পুঞ্জাক্ষীটা গঠন করেছিল। অসেলি হচ্ছে দুইটা পুঞ্জাক্ষী মাঝখানে মধ্যবর্তী স্থান বরাবর অবস্থান করবে, এটা অনেকটা লেন্সের কাজ করবে, এটা আলোক সংবেদী অংশ, এছাড়া এটা রেটিনার মতো অর্থাৎ উজ্জ্বল আলোক সংবেদী হবে। এবার আমরা ওসিলির পরবর্তী অংশে যাচ্ছি, মুখপাঙ্গ। এই যে এটা আছে দেখো, মুখপাঙ্গ, মুখের চতুর্দিকে ঘিরে যে উপাঙ্গ তাই হচ্ছে মুখপাঙ্গ। এই মুখপাঙ্গের মধ্যে আমরা কয়েকটা পার্ট দেখতে পাই, 5টা অংশ আছে। এই 5টা অংশ সরি এখানে একটু করে বলা হয় নাই, এই যে অসিলির পরবর্তী অংশে অ্যান্টেনা ছিল, অ্যান্টেনা, এই অ্যান্টেনাটাকে এটা অনেকটা নরমক্ষম। এই অ্যান্টেনা কি করে? এটা শত্রুকে ভয় দেখাতে সাহায্য করে, কোনো একটা খাবার গ্রহণ করতে সাহায্য করে। এখানের মধ্যে 3 ধরনের অ্যান্টেনা আমরা পাই, স্কেপ, প্যারিসেল এবং ফ্লাজেলাম। এর পরবর্তী অংশ হচ্ছে মুখপাঙ্গ, মুখের চতুর্দিকে ঘিরে যে উপাঙ্গ তাকে বলা হবে মুখপাঙ্গ। এখন আমরা মুখপাঙ্গের ছবিটা একটু করে দেখাচ্ছি। মুখের চতুর্দিকে ঘিরে যে উপাঙ্গ অবস্থান করে তাকে বলা হয়েছিল মুখপাঙ্গ। এখন এই মুখপাঙ্গের মধ্যে আমরা 5টা অংশ দেখতে পাই। একটা হচ্ছে লেব্রাম, এরপরে আছে ম্যান্ডিবল, আর আছে একজোড়া ম্যাক্সিলা, লেবিয়াম এবং হাইপোফ্যারিংস বা উপজিহ্বা। এখন আসো ল্যাব্রামটা কি? এটা অনেকটা চাপা আকৃতির ওষ্ঠ গঠন করে, এর মাঝখানে একটা খাঁজ বিদ্যমান রয়েছে। এটা কি করে? এটার কাজ কি হতে পারে? এটা খাদ্যকে ধরতে সাহায্য করে এবং ম্যান্ডিবলের দিকে ঠেলে পাঠাতে সাহায্য করে। এবার আসো ম্যান্ডিবলটা কি? ম্যান্ডিবলটা অনেকটা করাতে দাঁতের মতো খাস কাটা। এটা কি করে? কাজ কি? এটা খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করতে সাহায্য করে। এবার ম্যান্ডিবলের পরবর্তী অংশে যাও, মেক্সিলা। ম্যান্ডিবলের পরবর্তী এটাও একজোড়া করে বিদ্যমান থাকবে। এখানের মধ্যে কয়েকটা অংশ আমরা দেখতে পাই, কার্ডোস্টাইপ, গ্যালিয়া, লেসিনিয়া এবং ম্যাক্সিলারি পাল্প। এটা কি করে? খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করবে এবং এটা ভিতরে তোমার অনেকটা সংবেদী অংশ হিসেবে কাজ করবে। এটা সংবেদী অংশ হিসেবে কাজ করে। এরপর মেক্সিলার পরবর্তী অংশ লেবিয়াম। লেবিয়ামটা কি? এটা অর্ধ ওষ্ঠ নামে পরিচিত। এর উপর দিকে আছে সাবমেন্টাম, ম্যান্টাম, প্রিম্যান্টাম, এছাড়া আছে লেবিয়াম পাল্প, আর এই দিকে নিচের দিকে লিগুইলি বিদ্যমান। তাহলে এই জিনিসটা কি করে? খাবার ফসকে যাওয়া রোধ করে এবং খাবারকে আরও নরম করে ভিতরে পাঠাতে সাহায্য করে। আর এর পরবর্তী শেষ অংশ উপজিহ্বা। উপজিহ্বা এটা হাইপোফ্যারিংস বা উপজিহ্বা নামে পরিচিত। এই উপজিহ্বা কি করবে? লালার সাথে খাদ্যকে মিশিয়ে গিলতে সাহায্য করবে। তাইলে দেখো মুখের চতুর্দিকে ঘিরে যে উপাঙ্গ তাই হচ্ছে মুখপাঙ্গ। মুখপাঙ্গের মধ্যে আমি 5টা অংশ পেলাম। একটা হচ্ছে ল্যাব্রাম। ল্যাব্রামটা কি? এটা অনেকটা ঘাস কাটা একটা অংশ। এটা কি করে? খাদ্যকে ধরতে সাহায্য করে, আর এটা ঠেলে ম্যান্ডিবলের দিকে পাঠায়। এবার ম্যান্ডিবলটা কি? দেখো অনেকটা করাতে দাঁতের মতো ঘাস কাটা, এটা খাদ্যকে চূর্ণ বিচূর্ণ করে এরপর মেক্সিলাতে পাঠাতে সাহায্য করে। মেক্সিলা কি করে? মেক্সিলা এটার মধ্যে কয়েকটা অংশ পাবো। এই যে ম্যান্ডিবলের পরবর্তী অংশই হচ্ছে মেক্সিলা। এটা একজোড়া করে মেক্সিলা বিদ্যমান আছে। উপরের দিকে আছে কার্ডোস্টাইপ, গ্যালিয়া, লেসিনিয়া এবং আছে ম্যাক্সিলারি পাল্প। আর মেক্সিলার এটা অনেকটা সংবেদী অংশ হিসেবে কাজ করবে, খাবারকে লেবিয়ামে পাঠাতে সাহায্য করবে। এবার লেবিয়াম কি করবে? এটা অর্ধ ওষ্ঠ নামে পরিচিত। সাবমেন্টাম, ম্যান্টাম, প্রিমেন্টাম, এছাড়া লিগুইল এবং লেবিয়াম পাল্প বিদ্যমান। এটা খাবার ফসকে যাওয়া রোধ করে এবং খাবারকে
খাবারটাকে ভিতরের দিকে পাঠাতে সাহায্য করে। আর এখানে আছে সর্বশেষ আছে হাইপোফিরিংস বা উপজিহ্বা। এই উপজিহ্বা কী করবে, খাদ্যকে লালার সাথে মিশ্রিত করে ভিতরে পাঠাতে সাহায্য করে। তাহলে আমরা এই ঘাসফড়িংয়ের মুখপাঙ্গ, এটা আমাদের অনেক সময় কি হয় তোমাদের প্র্যাকটিক্যালের মধ্যে আছে, অর্থাৎ এটা ডিসেকশন করে অর্থাৎ ব্যবচ্ছেদকরণ করে এই মুখপাঙ্গের জিনিসগুলো বের করতে হবে এবং খাতায় ছবি আঁকতে হবে এবং চিহ্নিত করে দেখাতে হবে। শিক্ষার্থীরা তোমরা এগুলো একটু ভালো করে পড়বা এবং বারবার করে ছবি আঁকবে এবং পড়লে দেখবে তোমাদের অনেকটা সহজ লাগবে। তাহলে দেখো আমরা এই যে আর্থ্রোপড পর্বের প্রাণী ঘাসফড়িং, এটা পঙ্গপাল কেন বললাম, এটার বাহ্যিক গঠন সম্পর্কে বললাম, এটার শ্রেণীবিন্যাস কী ছিল, এরপর এটার বহিঃকঙ্কালের মধ্যে কিছু অংশ পেয়েছিলাম আমরা, এরপর পুঞ্জাক্ষী, অ্যান্টেনা এসব, আর আছে মুখের চতুর্দিকে ঘিরে যে উপাঙ্গ মুখপাঙ্গ ল্যাব্রা, ম্যান্ডিবল, ম্যাক্সিলা, লেবিয়াম এবং হাইপোফেরিংস বা উপজিহ্বা। শিক্ষার্থীরা পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে, ভালো থেকো তোমরা, ধন্যবাদ।